নমস্কার, আমি আগমনী। ক্লাসরুমে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটি হলো যে কনজিউমারিজম কী করে প্রকৃতি এবং নারীর প্রচণ্ড রকম ক্ষতি করে। তো কনজিউমারিজম বলতে বোঝায় কি না, ক্রয়বাদ, অর্থাৎ যে আমাদের কোনো কেনাকাটার ওপর আগ্রহ তৈরি করা বা আমাদের কিছু কেনার জন্য বাধ্য করা বা আকৃষ্ট করা। আগে কিন্তু আমাদের এই বিষয়টা ছিল না, যখন শুধুমাত্র আমরা চাষবাস করতাম আর যে চাষবাসের যে শস্যটা উৎপাদন করতাম সেটা পরিবেশের থেকে আমরা পেতাম, খুব বেশি সারটার ব্যবহার করতাম না, এমনি করে পেতাম এবং সেটা দিয়েই সংসার চালাতাম। এভাবে দিব্যি আমাদের চলে যেত। কিন্তু শিল্প বিপ্লব হলো, তারপর এছাড়া দ্বিতীয় বিশ্বযুদ্ধ, এই সব যখন হলো তখন আমরা বুঝতে পারলাম যে মানে খানিকটা কূটনীতিভাবেই তৈরি করা হলো যে কিছু জিনিসের ডিমান্ড। কীরকম না, সেই ডিমান্ডটা হচ্ছে যে বিশ্বযুদ্ধ থেমে গেছে, তাহলে এবার যারা সমস্ত ধরুন অস্ত্রের ব্যবসা করছে তারা এবার তাহলে কি করবে? এখন তো অস্ত্র সেভাবে তৈরি করে লাভ নেই, সেই রেটে বিক্রি হবে না, তাহলে কি করবে? তখন শুরু হলো এই বিভিন্ন পেস্টিসাইডস, বা ইনসেকটিসাইডস তৈরি করো। এবার সেইটা তৈরি করা হলো। তারপর র্যাচেল কার্সন 1962-তে প্রুফ করে দিলেন তার সাইলেন্ট স্প্রিং গ্রন্থের মাধ্যমে যে ডিডিটি কত সাংঘাতিক জিনিস করছে, যে কোনো পুরো মানে বার্ডের বা কীটনাশকের প্রজন্ম নষ্ট করে দিচ্ছে। তো সেখান থেকে ডিডিটি যখন ব্যান হয়ে গেল তখন কি শুরু হলো, তখন বললো আচ্ছা ডিডিটি ব্যান হয়ে গেছে, তাহলে কি ব্যবসা গুটিয়ে বসে থাকবো? একদমই নয়। তাহলে কি করব? কেমিক্যাল ফার্টিলাইজার ইউজ করব, তারপরে কেমিক্যাল পেস্টিসাইডস ইউজ করব, যেটা আপাত দৃষ্টিতে কোনো মানে ক্ষতি করছে বলে মনে হবে না, কিন্তু 5 বছর 7 বছর 10 বছর পর এর মানে ভয়াবহতাটা প্রকাশ হবে। কিন্তু ততদিনে তো যা রোজগার করার, যা যতটা পরিমাণ ধনী হওয়ার সেই কোম্পানিগুলো হয়ে যাবে। তারপর যদি ব্যান হয় তখন আবার কিছু সাবস্টিটিউট তৈরি করব। তো এইভাবে করে করে কিন্তু মানে কূটনীতির প্রয়োগ করে করে কনজিউমারিজম বিষয়টাকে টুকটুক করে আমাদের ভেতর লঞ্চ করিয়ে দেওয়া হচ্ছে। এবার চলে আসি, যখন শুরু হলো মানে হোয়াইট রেভলিউশন, অর্থাৎ দুধ নিয়ে বিপ্লব। দুধ নিয়ে বিপ্লবটা কি না, দুধ নিয়ে কিন্তু বিপ্লব করার কোনো দরকার নেই। তার কারণ হচ্ছে আমাদের যথেষ্ট গরু রয়েছে, যেখান থেকে আমরা আমাদের দুধের চাহিদা মেটাতে সক্ষম। কিন্তু যখন আবার ওই কেমিক্যালসগুলোর ব্যবহার অনেকটা কন্ট্রোল করে দেওয়া হলো, তখন কি করা হলো, বাজারে মিল্ক প্রোডাক্টের চাহিদা তৈরি করা হলো। কি না, পনির, লস্যি, তারপরে মিল্কমেড, এই যে যত রকম মিল্ক প্রোডাক্ট, বাটার, এই বিষয়গুলো লঞ্চ করিয়ে করিয়ে আমাদের একটা বিভিন্ন রকম মিল্ক প্রোডাক্ট খাওয়ার নেশা ধরিয়ে দেওয়া হলো, যেটা থেকে আমরা কি করলাম, আমরা সেগুলোকে কিনতে আরম্ভ করলাম। তার মানে কি, আমাদের জোর করে একটা বাজার চাহিদা দুধের তৈরি করে দেওয়া হলো। এবার যে দুধের বাজার চাহিদাটা তৈরি করা হলো সেটার জন্য আমরা প্রস্তুত ছিলাম না, ফলে দুধের ক্রাইসিস দেখা দিল। দুধের ক্রাইসিস যখন দেখা দিল তখন কি করা হলো, আমাদের পশ্চিমবঙ্গে যেমন বহুলাংশেই তখন সেটা কিছুদিন মানে দুধ সরকার থেকে নিয়ন্ত্রণ করা হতো, যে শুধুমাত্র খাওয়ার জন্যই দেওয়া হবে, অন্য কোনো পারপাসে ইউজ করা হবে না। কিন্তু এইভাবে তো চলা যেতে পারে না,
হ্যাঁ, কারণ সবচেয়ে যেটা সমস্যা হলো যে আমাদের রন্ধ্রে রন্ধ্রে মিষ্টি, কারণ যে কোনো পুজো আচ্ছা সব কিছুতে আমরা মিষ্টির ব্যবহার করতে থাকি, সেগুলোর ক্রাইসিস তৈরি করে দেখানো হলো যে কত আমাদের দুধের চাহিদা। তো এই দুধের চাহিদা ফুলফিল করার জন্য কি শুরু করা হলো, অক্সিটোসিন নামক হরমোন তৈরি করা হলো, যা গরুকে পুশ করা হলো। গরুকে পুশ করার ফলে কি হলো যে না, গরুর যে দুধ তৈরি করার ক্ষমতাটা বাড়িয়ে দেওয়া হলো, এতে গরুর ভীষণ পেন হতো, বাট আমাদের কিছু তো তাতে যায় আসে না। গরুর পেন হচ্ছে, সেটা গরুর ব্যক্তিগত ব্যাপার, আমাদের দুধ চাই। হ্যাঁ, তো সেখান থেকে দুধ নিংড়ে নেওয়া হতো এবং আলটিমেট দেখা যেত যে যেটা আমরা ছোটোবেলায় দেখেছি যে গরু মরে গেলে শকুন তাদের খেয়ে নিত, এখন কিন্তু গরু যদি মারা যায় তাকে নিয়ে গিয়ে দাহ করতে হয় এবং সেই দাহের মাধ্যমে দূষণ তৈরি করা হয়, কারণ শকুন নেই, শকুন অবলুপ্ত প্রাণীতে পরিণত হয়েছে। তো সেই জন্য শকুন আর গরু খায়, যে আমরা বলতাম শকুনের দৃষ্টি এড়িয়ে চলা মুশকিল, এই বিষয়টা এখন মিথ হয়ে গেছে। তো এই বিষয়টার কোনো গুরুত্ব নেই। তো একইভাবে নেচারের ক্ষেত্রে সমস্ত কিছু, হ্যাঁ, যে অধিক 5 ইয়ার প্ল্যান এলো, 5 ইয়ার প্ল্যানে কি ফোকাস করা হলো না, যতটা সম্ভব কৃষির উন্নতি, তার জন্য কি করতে হবে, ঢালাও সার আর পেস্টিসাইড ইউজ করা হলো। তার ফলে কি হলো, আলটিমেট ওয়েস্টল্যান্ডের পরিমাণ বাড়তে থাকলো। একইভাবে নারীদের ক্ষেত্রেও, হ্যাঁ, যে তারা হচ্ছে একটা রিপ্রোডাকশানের মেশিন। হ্যাঁ, যে যতটা সম্ভব সন্তানের জন্ম দিয়ে যাও, ঘরে কাজ করো, বাইরে কাজ করো। এখন যেমন হয়েছে যে বাইরে ঘরে মানে সর্বত্র তারা খাটবে, তারা মানে পরিবারের প্রত্যেকের চাহিদা পূরণ করবে, যার সাথে যেরকম সম্পর্ক তার সেই সম্পর্কের দাবি পূরণ করবে। হ্যাঁ, সমস্ত কিছু পূরণ করবে, করে আলটিমেটলি সে যখন অসুস্থ হয়ে পড়বে, সে যখন ক্ষয়ীভূত হয়ে পড়বে, দুই একটা জায়গা ছাড়া, ব্যতিক্রম তো উদাহরণ হতে পারে না, দুই একটা জায়গা ছাড়া বেশিরভাগ ক্ষেত্রেই কিন্তু তিনি অবহেলিত হয়ে থাকবেন। ঠিক একই রকম কিন্তু কনজিউমারিজমও প্রকৃতিকে কিন্তু একেবারে নিরুপায়, অসহায় করে তুলেছে। তো এই যে আজকে আমাদের এখন গরম পড়েছে, একাধিক ফ্যান ব্যবহার, এসি ব্যবহার, অত্যাধিক জলের ব্যবহার, এই সমস্ত কিছু কিন্তু প্রকৃতিকে আস্তে 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 নিঃস্ব, অসহায় করে তুলেছে। সুতরাং কনজিউমারিজম একটি ভয়ানক সাপ, যা কি আমাদের নিত্য গিলে খাচ্ছে, প্রকৃতিকে, নারীকে। তো এর বিরুদ্ধে আমাদের লড়তে গেলে সচেতন হয়ে থাকতে হবে এবং যত দূর সম্ভব কনজিউমারিজমকে এড়িয়ে চলতে হবে। আমাদের যেটা এক্স্যাক্ট দরকার সেটা আমরা নেব, যেটা আমাকে জোর করা হবে যে আপনি এটা কিনুন, আপনি এটা করুন, সেই জায়গায় কিন্তু আমরা যাব না, কারণ আমাদের বিচার বুদ্ধি সমস্ত কিছু ঈশ্বর দিয়েছেন, আমরা সেই সমস্ত কিছু প্রয়োগ করব, করে আমাদের প্রকৃতিকে রক্ষা করব এবং আমরা নারীরা ভালো থাকব, শিশুদের ভালো রাখব, হ্যাঁ, যাতে তারা কোনোভাবে ক্ষতিগ্রস্ত না হয়। আগে বলা হতো যে ব্রেস্ট মিল্ক হচ্ছে সবচেয়ে সুরক্ষিত পুষ্টিকর খাদ্য বাচ্চাদের জন্য, কিন্তু এখন আমরা এত রকম কেমিক্যাল আমাদের শরীরে আছে যে মায়েরা যখন বাচ্চাদের ব্রেস্ট মিল্ক দেন তখন সমস্ত ওই কেমিক্যালগুলো কিন্তু বাচ্চার দেহে চলে যায়, সুতরাং বাচ্চা কিন্তু আর সুরক্ষিত থাকে না। তাই
প্লিজ প্রকৃতিকে রক্ষা করুন, মায়েদের রক্ষা করুন, কনজিউমারিজমকে যতটা সম্ভব, পুরোটা তো এড়িয়ে যাওয়া সম্ভব নয়, যতটা সম্ভব এড়িয়ে চলুন, সুস্থ থাকুন, ভালো থাকুন, সচেতন থাকুন। তো আজকে এই অবধি বিষয়টা রইল। যদি বিষয়টা ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করবেন, আর যারা নতুন তারা প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন, আর পাশের বেল আইকনটা একটু প্রেস করে রাখবেন। তো চলুন আমরা সমাজের বদলের জন্য কনজিউমারিজমকে যতটা সম্ভব এড়িয়ে চলি। আজকে এইটুকুই, ভালো থাকুন।